আজকে আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে এমন একটা রিসার্চ পয়েন্টের ডেটা আপনাদের সামনে তুলে ধরবো, যেটা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে এর আগে বাংলার কোনো মিডিয়া সেই ডেটা আপনাদেরকে দেখাতে পারেনি। আসলে আপনাদের ভালোবাসা আশীর্বাদে এখন দেখতে পাচ্ছেন বেশ কিছু ন্যাশনাল চ্যানেল যারা রয়েছে, ইউটিউব চ্যানেল যারা রয়েছে, সেখানে পডকাস্ট করার সুবিধা হয়েছে। এবং সেই সৌভাগ্য হওয়ার কারণে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যারা এই ওপিনিয়ন পোল নিয়ে কাজ করেন, বিভিন্ন সমীক্ষা নিয়ে কাজ করেন, আমাদের মতো ছোটোখাটো সেট আপ নয়, বিগার সেট আপ, বিগার পিকচার যারা ক্যাপচার করতে পারেন, সেই সব দলের সঙ্গে পরিচিতি ঘটছে এবং তাদের ডেটার কিছুটা অংশ পাচ্ছি। এবং সেই জায়গা থেকেই সেই ডেটাগুলো নিয়ে এই পয়েন্টটা দেখাবো, যেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে আসন্ন নির্বাচনের ফলের গতিটা কোন দিকে যেতে চলেছে, এবং শেষে একদম সিট প্রজেকশনও আপনাদের সামনে নিয়ে আসব। তবে তার আগে ক্ষমা চেয়ে নিতে চাই, তার কারণ বিগত বেশ কয়েকদিন আপনাদের সামনে কোনো ভিডিও আনতে পারেনি। তার কারণ আপনারা জানেন, আমার প্রিয় বন্ধু, আমার প্রাণের বন্ধু মানব গুহ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মেমারি কেন্দ্রে টিকিট পেয়েছে। ফলে আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমার বন্ধুকে জেতানোর জন্য যেটুকুনি করতে পারি সেইটা করার জন্য আমি মেমারিতে ঘাঁটি গেড়ে পড়েছিলাম, এবং তারপর বিশেষ কাজে আমাকে ফেরত আসতে হয়েছে। আবার হয়তো কিছুদিনের মধ্যে আমি সেখানে যাব। ফলে সেই যে কাজগুলোর মধ্যে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার জন্যই ভিডিও আনতে পারিনি। তবে এবার সেটা মেকআপ করার চেষ্টা করছি। যাই হোক, যে রিসার্চ পয়েন্ট ডেটাটার কথা আপনাদের বলছি, সেটা অ্যাকুমুলেট করছে, সেই জায়গায় অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। সেখানে এই চারটে পয়েন্ট মোটামুটি সবার ওপিনিয়ন পোলেই আসছে, তারা এটাকে ক্রুশিয়াল ফ্যাক্টর হিসেবে দেখছে। এবং আমি এটাকে আরও বেশি জোর দিচ্ছি এই কারণেই, আমরা যে ওপিনিয়ন পোল করেছি ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডের কাজ শুরু হয়েছে। আমরা সেখানে ডেটা ক্যাপচার শুরু করেছি, জাস্ট 20 তারিখ অবধি সে ডেটা ক্যাপচার চলবে। 21 এবং 22 তারিখ আমরা আমাদের ফাইনাল ওপিনিয়ন পোল আপনাদের সামনে নিয়ে আসবো। তো সেখানেও কিন্তু এই ডেটাগুলো আমাদের সঙ্গে ম্যাচ করছে। নাম্বার ওয়ান যেটা দেখা যাচ্ছে, এবারে পশ্চিমবঙ্গে প্রবল একটা প্রতিষ্ঠান বিরোধিতা দেখা যাচ্ছে। দিদিমণি যতই চিৎকার করে করে ঘুরে ঘুরে গলা ফেড়ে চিৎকার করুন না কেন, বিজেপি এলে সর্বনাশ হয়ে যাবে, মানুষের যেটা ধারণা, ওভারঅল যেটা ইম্প্যাক্ট আসছে, যে 2026-এ যদি পরিবর্তন না হয় তাহলে বিজেপির রাজনৈতিক ক্ষতি কতটা হবে সেটা ফ্যাক্টর নয়, বাংলার মানুষের বড় ক্ষতি হয়ে যাবে। এই দলটা যদি সরকার চালায় তাহলে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা তো ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে পড়েছে, চাকরি নেই, শিল্প নেই, পুরো রাজ্যটা শুধুমাত্র দেনায় ডুবে গেছে। ফলে বাঙালির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর তাই ভারতবর্ষের বাকি রাজ্যগুলোর সঙ্গে গতি মিলিয়ে যদি এগোতে হয়, তাহলে কিন্তু এখানে পরিবর্তন করতেই হবে। অ্যান্টি ইনকামবেন্সি যেটা বলা হয়, সেটা প্রবলভাবে রয়েছে, এবং সেটা সব সেগমেন্টে রয়েছে। এটা অত্যন্ত ক্রুশিয়াল জায়গা। এবং এই প্রবল প্রতিষ্ঠান বিরোধিতা থাকার ফলে এদের কিন্তু ভোট বাড়াবার কোনো জায়গা নেই। দিদিমণির দলের ভোট যা ছিল সেইখান থেকে কমার ইঙ্গিত আসছে, সেটা পরে আসছি। কিন্তু প্রত্যেকটা নির্বাচনীতে দেখা যায় এরা ভোট বাড়িয়ে নেয় এবং বলে যে আমাদের ভোট এই কারণে বাড়াবে। সেই রকম ভোট বাড়ানোর একটা সেগমেন্ট নেই। আমাকে যে কোনো একটা সেগমেন্ট আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন যে এই সেগমেন্টে 2021 সালে বা 2024 সালে এরা যা ভোট পেয়েছিল সেখান থেকে বাড়বে। মহিলা ভোট ব্যাংক হতে পারে, আদিবাসী ভোট ব্যাংক হতে পারে, এমনকি যেটা এদের ডিভিডেন্ড ভোট ব্যাংক, সেটাও স্যাচুরেশন পয়েন্টে পড়ে গেছে। ম্যাক্সিমাম এরা সেটাকে পুরোটাকে ধরে রাখতে পারে, সেখানেও আর বাড়াবার জায়গা নেই। সুতরাং এই শাসক শিবিরের ভোট ব্যাংক কিছুতেই বাড়ছে না। এবং আরেকটা কথা যেটা আপনারা বারবারই বলেন, যে লক্ষ্মীর ভাণ্ডার এবার যুবসাথী ভোটের আগে চালু হলো, এই যে বিভিন্ন রকম ভাতা দিচ্ছে, এবং সেটা প্রবলভাবে শাসক দল প্রচারও করছে যে দিদিমণি থাকলেই ভাতা পাবেন, এরা ক্ষমতা থেকে চলে গেলে কিন্তু আর ভাতা পাবেন না। তো সেই ভাতার এফেক্ট কতটা রয়েছে? আমি নিজে গ্রামে ঘুরেছি, 12টা গ্রাম পঞ্চায়েতে ঘুরেছি মেমারির, এবং বিশ্বাস করুন একটা গ্রাম পঞ্চায়েতে এর কোনো এফেক্ট নেই যে হ্যাঁ এটা দারুণ একটা কাজ হচ্ছে, এর জন্যই আমরা ভোট দেবো। ভাতা পাচ্ছি ঠিক আছে, কিন্তু ভোট দেওয়ার জন্য অন্যান্য ফ্যাক্টরকে আমরা কনসিডার করছি। শুধুমাত্র ভাতা পাচ্ছি বলে বাকি সমস্ত কিছু ভুলে যাচ্ছি, এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট করব, এই প্যাটার্ন কিন্তু এবারে নেই। এবং সেটা শুধু আমার নয়, এই যে সর্বভারতীয় সমীক্ষক সংস্থাগুলোর কথা বলছি, তাদেরও কিন্তু একই রিডিং থাকছে। এবং 4 নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই 1 কোটির কাছাকাছি এসআইআর এফেক্টে ভোট গায়েব হয়ে যাওয়া, যেটা এতদিন ধরে যে লো মার্জিনের সিটগুলো ছিল সেটা শাসকের দিকে কনভার্ট করে দিচ্ছিল। এবং 5 নম্বর ফ্যাক্টর, যেটা এখানে পয়েন্ট নেই, যেটা আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং, যে এখানে যে কারচুপি করলে একটা কিছু ভোটের ফলাফল চেঞ্জ হয়ে যেতে পারে। ইলেকশন কমিশন এখনও অবধি যেভাবে খেলাটা খেলছে, সেই জায়গায় কারচুপির জায়গাটা মোটামুটি বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। দেখা যাক সেটা ভোটের
দিন বা কাউন্টিংয়ের দিন আরও বেশি আমাদের কাছে স্পষ্ট হবে। কিন্তু সেই জায়গাটা যদি হয়ে যায় তাহলে 2024 2021 যা ভোট ব্যাংক ছিল সেখান থেকে অনেকটাই ভোট ব্যাংকে ধস হবে। 4, 5, 6, 7% অব্দি ভোট কিন্তু শাসক দলের কাছ থেকে শুধুমাত্র এসআইআর এফেক্টে বেরিয়ে যেতে পারে। তার মাঝে অ্যান্টি ইনকামবেন্সি আছে, যেটা সংখ্যালঘু ভোট ব্যাংক, ডিভিডেন্ড ভোট ব্যাংক, সেখানে স্প্লিট আছে, সুতরাং ভোট অনেকটা কমতে পারে। এই ইঙ্গিত কিন্তু ম্যাক্সিমাম সমীক্ষক দলের কাছ থেকেই এসে যাচ্ছে। তাহলেও আপনারা বলবেন বহু সমীক্ষক দল কেন এদেরকে এখন অনেক আসন দেখাচ্ছে? তার কারণ আমি যেটুকুনি দেখেছি বাংলার ইলেকশন নিয়ে এদের সঙ্গে কথা বলে, যে প্রেডিকশনটা সবসময় তো ধরা যায় না, ওইগুলো যেগুলো বুথ ক্যাপচার হয় সেগুলো তো এই সেফোলজিতে ক্যাপচার করা যায় না, সেই জন্য সকলেই ডিফেন্সিভ খেলার চেষ্টা করছে, একটা কনজারভেটিভ নাম্বার দিচ্ছে, কেউ কিন্তু হাত খুলে নাম্বার দিচ্ছেন, এবং সেই কনজারভেটিভ নাম্বার দেওয়ার জন্য শাসকের অতখানি দেখাচ্ছে। যদি হাত খুলে খেলে, যেটা মোস্ট প্রবাবলি হয়তো এক্সিট পোলে আসবে, সেখানে দেখবেন কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হচ্ছে এই আসন সংখ্যাগুলোর। তো এই গেল মেন 4টে পয়েন্ট। এবার যে ডেটা পয়েন্টটার উপর কথা বলবো, যেটা নিয়ে এই সমীক্ষক দলগুলো আলোচনা করছে এবং এটাই কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টর হতে চলেছে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে আসনগুলো রয়েছে সেখানে 10%-এরও বেশি মার্জিনে জিতেছে মূল প্রধান প্রতিপক্ষ দুটো দল, তৃণমূল এবং বিজেপি। সেই সংখ্যাটা যদি দেখা যায়, তৃণমূলের ক্ষেত্রে সেটা রয়েছে 114 এবং বিজেপির ক্ষেত্রে রয়েছে মাত্র 35, যেখানে জয় পরাজয়ের ব্যবধান 10%-এরও বেশি। এবার 2024-এ 10%-এর বেশি যেসব আসনে এগিয়েছিল, মানে বিধানসভা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল, সেই আসনগুলোতে যদি এসআইআর এফেক্টটাকে অ্যাকুমুলেট করা হয়, দেখা যাচ্ছে প্রায় 55,55,80,000 ভোট সেখান থেকে গায়েব হয়ে গেছে। তাহলে এর একটা বড় অংশ তো ডেফিনেটলি ভোট বাক্সে আসছিল, ইভিএমে আসছিল, সেই ফ্যাক্টরটা কিন্তু এবার চলে যাবে। ফলে ওই যে 10%-এরও বেশি মার্জিনে জিতেছে যেসব আসনগুলো, সেখানে কিন্তু ডেফিনেটলি মার্জিন কমবে এবং কোনো সময় বিপক্ষ শিবিরের নিচে চলে আসবে। ফলে এই 10%-এ যেটা আসনগুলো থেকেও প্রচুর আসন কিন্তু শাসকের হারাবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। 2 নম্বর যে জায়গাটা, আপনারা বলবেন, অনেকেই বলছেন ওই পয়েন্টটা, যে এসআইআরে কি শুধুমাত্র তৃণমূল ক্ষতিগ্রস্ত হয়েছে, বিজেপি কি ক্ষতিগ্রস্ত হয়নি? বহু হিন্দু নাম বাদ চলে গেছে, মতুয়া নাম বাদ চলে গেছে, এরা তো বিজেপির ডিভিডেন্ড ভোট ব্যাংক ছিল, তো তার ফলে বিজেপিও তো ধাক্কা খাবে। দেখুন, 2024-এ বিজেপি 10%-এরও বেশি যেসব আসনে এগিয়েছিল, সেখান থেকে যে ভোটটা বাদ গেছে সব কিছু মিলিয়ে সেখানে হচ্ছে 12 লক্ষের কাছাকাছি, 11.9 লাখ। ফলে যে ধাক্কাটা শাসক শিবিরের লাগবে, অতখানি ধাক্কা কিন্তু বিজেপির লাগবে না। এক তো বিজেপির নাম্বার অফ 10%-এর বেশি মার্জিনে জেতা সিটের সংখ্যা কম, এবং 2 নম্বর সেখান থেকে বাদও গেছে 12 লক্ষ, কোথায় 12 লক্ষ আর কোথায় 56 লক্ষ, ইম্প্যাক্টটা কোথায় হবে এখান থেকেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার যদি 2021-এর কম্প্যারিজনে আসি, যেখানে 10%-এরও বেশি ভোটে তৃণমূল বা বিজেপি জিতেছিল, তাহলে সেখানে এসআইআর এফেক্ট কতখানি কাজ করেছে। সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের ওই জেতা আসনগুলো থেকে 65 লক্ষ ভোটার কিন্তু গায়েব হয়ে গেছে। এই এসআইআর এফেক্টে 65 লক্ষ ভোটার কিন্তু ডিলিট হয়ে গেছে, যেখানে বিজেপির ক্ষেত্রে যে 10%-এর বেশি মার্জিন ছিল 2021-এ, সেখান থেকে মাত্র 5.5 লক্ষ সেখান থেকে ডিলিট হয়েছে। অর্থাৎ অবভিয়াসলি বোঝা যাচ্ছে এসআইআর যে ইম্প্যাক্ট হয়েছে সেটা প্রবলভাবে শাসক শিবিরকেই কিন্তু ধাক্কা দিতে চলেছে। এবার এর বেসিসে বেশ কয়েকটা পয়েন্ট উঠে আসছে। নাম্বার 1, তৃণমূলের অর্ধেকের বেশি আসন সংখ্যালঘু অধ্যুষিত জায়গায়। এটা আমরা মোটামুটি যারা বাঙালি তারা সকলেই জানি, এটা নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নেই। এবং বিজেপির ভোট সংখ্যালঘু আসনে অনেক কম, কিন্তু অটোমেটিক্যালি এই ঘটনাটার ফলে যেটা হবে, যেটা সকলেই এখন বুঝতে পারছে, এবং বলতে পারেন তার কিছুটা ক্রেডিট আমারও আছে, ওই যে 85 আর 209 আসনের সেগ্রিগেশন আমিই প্রথম নিয়ে এসেছিলাম, এবং সেটা কিন্তু সর্বভারতীয় প্রচুর চ্যানেল বা টুইটারে সেটা কিন্তু রীতিমতো আলোচনা হয়েছে, এবং এটা যে একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট বাংলার সেফোলজির ক্ষেত্রে সেটা সকলেই মেনে নিচ্ছে, প্রচণ্ড ট্রেন্ডিং চলছে সেই টপিকটা। তো যাই হোক, সেখানে এই যে সংখ্যালঘু অধ্যাসিত আসন 85টা আসন, সেখানে যেহেতু প্রচুর পরিমাণ ভাট পাবে, ফলে অটোমেটিক্যালি যেগুলো হিন্দু গরিষ্ঠ আসন রয়েছে, 209টা আসন রয়েছে, সেখানে বিজেপির ভোট শেয়ার শাসকের থেকে, তৃণমূলের থেকে অনেক অনেক বেশি থাকবে এবারে, সেই জায়গাটা মোটামুটি সকলেই কনফার্ম করছে। এবং এসআইআর এফেক্টে লো মার্জিন সিট এবার বিজেপির দিকে বেশি কনভার্ট হবে। যেসব আসনগুলোতে আমরা এর আগে অতীতে দেখেছি যে 2019-এ তৃণমূল হয়তো পিছিয়ে আছে 3,000-4,000 ভোটে, তারা কিন্তু 2021-এর নির্বাচনে এসে সেটাকে মেকআপ করে দিয়েছে এবং সেগুলো নিজেদের দিকে
কনভার্ট করে নিয়েছে। তার কারণ ওই যে এসআইআর মালটা ছিল সেটা এখন পুরোপুরি ডিলিট হয়ে বেরিয়ে গেছে। ফলে এই যে লো মার্জিনের যে সিটগুলো আছে সেগুলোকে রিকভার করা কিন্তু তৃণমূলের জন্য যথেষ্ট টাফ, এবং বিশেষ করে ইলেকশন কমিশন যে ভূমিকা নিচ্ছে সেই ভূমিকা জায়গা থেকে এই লো মার্জিনের সিট যেগুলো আমরা মোটামুটি সেফ খেলার জন্য এখনও তৃণমূলের দিকে কনভার্ট করাচ্ছি সেই জায়গাটায় থাকবে না, এগুলো বিজেপির দিকেই কনভার্ট করবে। এটা কিন্তু প্রায় সব সমীক্ষক সংস্থাই মেনে নিচ্ছে। এবং সব থেকে যেটা ক্রুশিয়াল ফ্যাক্টর, যেটা 5 নম্বর পয়েন্টে লেখা আছে, সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের 58টা আসন এরকম রয়েছে যেখানে 2 লক্ষেরও কম, মাত্র 1,92,000 ভোট যদি ঘুরে যায়, অর্থাৎ তৃণমূলে না দিয়ে তারা যদি বিজেপিতে যায়, যেটার প্রবল সম্ভাবনা রয়েছে এই প্রবল অ্যান্টি ইনকামবেন্সির জন্য, প্রবল প্রতিষ্ঠান বিরোধিতার জন্য, তাহলেই কিন্তু ফলাফল পুরোপুরি ঘুরে যাবে। আপনাদের মাথায় রাখতে হবে 2024 যে ইলেকশনে আপাত দৃষ্টিতে মনে হয় বিজেপি প্রচণ্ড খারাপ ফলাফল করেছে, তার কারণ 18 থেকে 12 আসন লোকসভা আসনে তারা নেমে এসছে, হোয়ারাস তৃণমূল কিন্তু অনেকটা গেন করে গেছে। কিন্তু যদি বিধানসভা ভিত্তিক সেই জায়গাগুলো দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে 92টা আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, 92টা বিধানসভা আসনে বিজেপি এগিয়ে রয়েছে। তাদের লোকসভা আসন কমেছে কিন্তু বিধানসভার ক্ষেত্রে তারা এগিয়েছে। এবং 2021-এ যেখানে বিজেপির ভোট ব্যাংক ছিল 38%, সেটা তারা 39%-এ নিয়ে চলে গেছে 2024-এ। ফলে ওই যে 92টা আসন রয়েছে তার সঙ্গে এই যে 58টা আসন, তার ফলাফল যদি ঘুরে যায় 92 আর 8 100 আর 50 150, যেটা কিন্তু 148-এর যে মেজরিটির ল্যান্ডমার্কটা রয়েছে সেটা বিজেপি ক্রস করে যেতে পারে। কিন্তু এটা তো অঙ্কের হিসেব, সত্যিই কি সেই জায়গায় যাওয়ার মতো জায়গা রয়েছে? আমি বিগত দুটো ইলেকশন স্প্লিট করব এবং একদম সিট বাই সিট আপনাদের দেখাবো, তাহলেই আপনাদের কাছে পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আমি 2021-এর বিধানসভাটা নিচ্ছি, যেখানে বিজেপি মোট 77 আসনে জয়ী হয়েছিল। পরবর্তীকালে বাই ইলেকশনে বহু আসন হেরেছে বা তাদের বেশ কিছু বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছে, সেই পয়েন্টটা ছেড়ে দিন। যখন 2021-এর রেজাল্টটা ঘোষণা হয়েছিল বিজেপির জয়ের সংখ্যা ছিল 77 আসন, এবং 5,000-এর কম মার্জিনে বিজেপি হেরেছে এমন আসনের সংখ্যা ছিল 63, এবং 10,000-এর কম আসন বা কম ব্যবধানে হেরেছে এমন আসনের সংখ্যা ছিল 27। এই তিনটে সেগমেন্টকে যদি ধরা হয় সেই রকম আসনের সংখ্যা দাঁড়াচ্ছে 167, 167, 148-এর বেশি। কেন এই জায়গাটা ইম্পর্টেন্ট একটু পরে বলছি। এবার 2024-এর লোকসভা ইলেকশনকে যদি আমরা স্প্লিট করি তাহলে যে ডেটাটা উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে 92টা আসনে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, এবং 5,000-এর কমে পিছিয়ে রয়েছে এমন আসনের সংখ্যা 42, আর 10,000-এর কমে পিছিয়ে রয়েছে এমন আসনের সংখ্যা হচ্ছে 32। এই তিনটে সেগমেন্টকে যোগ করলে দাঁড়াচ্ছে 166, 166, যেটাও 48-এর বেশি। এইবার একটা জিনিস চিন্তা করুন, এই যে 1 কোটির কাছাকাছি এসআইআর-এর ফলে ভোটার গায়েব হয়ে গেছে ভোটার লিস্ট থেকে, যেটা এতদিন ভুয়ো ভোটার ছিল, ওই মৃত সঙ্গীত শিল্পী স্বর্গ থেকে নেমে এসে ভোটের দিন উন্নয়ন বাহিনীর দাপটে ভোট দিত, বা ওই 3 বেলা 3টে ছাপ্পা করে চলে আসতো যেসব রোহিঙ্গা বাংলাদেশি, সেইগুলো কিন্তু ডিটেক্ট হয়েছে এবং ডিলিট হয়েছে। এবং বর্তমানে যে জায়গাটা রয়েছে ইলেকশন কমিশনই বলুন, সুপ্রিম কোর্টই বলুন, এদের কিন্তু এই নির্বাচনে আর ভোট ফিরে পাওয়ার কোনো জায়গা নেই। পরবর্তীকালে আইনিভাবে কী হবে সেটা পরের ব্যাপার, কিন্তু ভোটার হিসেবে এরা আর কিন্তু এক্সিস্ট করছে না। ফলে প্রত্যেকটা বিধানসভাতে 294টা বিধানসভায় যদি অ্যাভারেজ করি প্রায় 30 থেকে 35,000 ভোট অন অ্যান অ্যাভারেজ ডিলিট হয়েছে। এর যদি 30%, 40%ও কাজে লাগানো হতো এটাকে ম্যানুপুলেট করার জন্য, আমি 30,000 যদি ধরি, তার 30% বা 40%, তাহলেও কিন্তু 10-12 হাজার ভোট হয়। ফলে এই যে 5,000 বা 10,000 মার্জিনের যে সিটগুলো সেগুলো কিন্তু রীতিমতো টলমলো করছে, খুব অল্প মার্জিনে হলেও সেগুলো কিন্তু বিজেপির দিকে কনভার্টেড দেখাচ্ছে। ফলে দেখুন, আমরা যে ডেটাটা দিয়েছিলাম 154, তারপরে যে বিভিন্ন ওপিনিয়ন পোল আসছে তারা কিন্তু ওই 150 to 170 রেঞ্জ, এটা কিন্তু বিজেপির জন্য ধরছে, যেটার একটা ক্রুশিয়াল বেস পয়েন্ট হচ্ছে 2021 এবং 2024-এর এই স্প্লিট অ্যানালিসিসটা। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার ক্ষেত্রে যে 148টা আসন চায়, তারা কিন্তু বিভিন্ন আসনের যে জায়গা রয়েছে সেই জায়গায় ভোট অঙ্কে 150 থেকে 170 আসনে অনেকটা কমফোর্টেবল জায়গায় রয়েছে। হ্যাঁ,
পশ্চিমবঙ্গে ইলেকশনটা অত্যন্ত ক্রুশিয়াল। ইলেকশনের দিন কিভাবে হচ্ছে, কাউন্টিংয়ের দিন কিভাবে হচ্ছে, সেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। সেগুলো যদি করতে না পারে তাহলে বিজেপি হয়তো ক্ষমতায় আসবে না। কিন্তু যদি সেই জায়গায় ইলেকশন কমিশন যেভাবে নিউট্রালি ভোট করাতে চাইছে এবং বিজেপি এবার যেভাবে ঘর গুছিয়ে ময়দানে নেমেছে, তাতে এটা না হওয়া কিছু নয়। অর্থাৎ পশ্চিমবঙ্গে অনেকেই যেটা সন্দিহান হচ্ছেন যে শেষ পর্যন্ত পরিবর্তন হওয়া সম্ভব, তো এরা অনেক কিছু করতে পারে, অনেক কিছু কারচুপি হতে পারে, সেখানে প্রত্যাবর্তন হয়ে যাবে না। তো দেখুন, আমার কথা নয়, বিভিন্ন সমীক্ষক দলের যে রিসার্চ পয়েন্ট অ্যানালিসিস রয়েছে, যার উপর বেস করে মূল সমীক্ষা তৈরি হচ্ছে, তার রিডিং বলছে যে না, তার সম্ভাবনা প্রায় নেই। এইখানে সম্ভাবনা প্রবল হচ্ছে যে 2026-এ পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছেই। সুতরাং শুধু আমার কথা নয়, এই জাতীয় সংস্থা যারা অনেক বেশি ব্যাপ্তি নিয়ে কাজ করতে পারে, অনেক বেশি রিসোর্স নিয়ে কাজ করে, তাদের অনেক ভালো প্রফেশনাল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তারাও কিন্তু আমি যে ডেটাগুলো দিয়েছিলাম তার সঙ্গে অনেকটাই সহমত পোষণ করছে। আর সেই জন্যই এই রিসার্চ পয়েন্ট আপনাদের সামনে নিয়ে এলাম, যেখান থেকে স্পষ্ট হচ্ছে বাংলায় কিন্তু পরিবর্তনের প্রবল চান্স রয়েছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।